শরীর দেখানোর যদি এতই ইচ্ছে থাকে তাহলে তো নষ্ট করে দিতে পারেন। বেকার রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছেন? পিছন থেকে এমনই কিছু কথা চিৎকার করে বলল প্রকাশ একটি মেয়েকে। মেয়েটি দাঁড়িয়ে পড়তেই তার সামনে গিয়ে বলা শুরু করলো। এই আপনাদের মতো কিছু নারীদের জন্য না পুরো নারী সমাজটা আজ কলঙ্কিত হচ্ছে। পুরুষদের লালসা জাগাতে এত ইচ্ছুক আপনি, তাহলে ওনার কেন পড়েছেন? না পড়লেই পারতেন, আপনার কাজেই সুবিধা হতো। আসলে মেয়েটির ওড়না বুক থেকে অনেকটাই সরে গিয়েছিল, তাই প্রকাশ সেটা দেখতে পেয়ে এই কথাগুলো বলল। প্রকাশের কথা শুনে মেয়েটি কিছু বলল না, নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে চারপাশে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। প্রকাশ পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সেই সময় মেয়েটি প্রকাশের পাশ দিয়ে ঢং ঢং করে হেঁটে যায় আর প্রকাশ কথাগুলো বলে। প্রকাশ হলো একজন বড়লোক ঘরের ছেলে। ওর বাবা একজন ব্যবসায়ী, কিন্তু নিজের বাবাকে বা বাবার বিজনেসকে প্রকাশ পাত্তা দেয় না। শহরের সবাই প্রকাশকে তার নিজের পরিচয়ে চেনে। বেশ নামকরা মাফিয়া প্রকাশ, কিন্তু তা শুধু গরিবদের ভালোর জন্য, তাদের সমস্যা মেটানোর জন্য। প্রকাশ বসেছিল একটা চায়ের দোকানে, বসে বসে গেম খেলছিল। তখনই ওর চোখ গেল সেই দিনের মেয়েটির উপর। মেয়েটি আবারও আগের দিনের মতো হেঁটে যাচ্ছে মাঝ রাস্তা দিয়ে। পেছনে যে একটা গাড়ি দ্রুত বেগে ওর দিকে এগিয়ে আসছে তার খেয়াল নেই। প্রকাশ সঙ্গে সঙ্গে ছুটল মেয়েটিকে গাড়িটা ধাক্কা মারবে তার আগের মুহূর্তে হাত ধরে এক টান মেরে সরিয়ে নিয়ে এলো সাইডে। আরে বাবা, মরার এত শখ থাকলে নিজে বাড়ি থেকে বলুন না। রাস্তায় নেমে মরার কি আছে? লোক দেখে মরার নাটক করে কী লাভ হবে আপনার? যত সব ডিসকাস্টিং পিপল। প্রকাশ কথাগুলো বলেই পেছন ফিরে গেল আর নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হঠাৎই পেছন থেকে আ আ আওয়াজ শুনলো আর নিজের পিঠে কারো হাতের ছোঁয়া পেল। পেছন ফিরে তাকাতেই ওই মেয়েটিকে দেখতে পেল। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি হাতে একটা কাগজ ধরিয়ে জোর পায়ে হেঁটে চলে গেল। কাগজটা খুলে দেখলো। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বাবা, আজকাল মুখে নয় মেয়েরা লিখে ধন্যবাদ জানাচ্ছে। স্ট্রেঞ্জ। প্রকাশ মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিছু না বলে এদিক ওদিক তাকিয়ে মেয়েটিকে দৌড়ে চলে গেল। এভাবে কাগজে ধন্যবাদ জানানোর মানে কি? কারণ মেয়েটি বোবা, কথা বলতে পারে না। প্রকাশ পেছন ফিরে তাকালো আর চায়ের দোকানের কাকা ওর দিকে এগিয়ে এসে বলতে শুরু করলো। যে মেয়েটিকে তুমি এতগুলো কথা শোনালে সেই মেয়েটি কথা বলতে পারে না, মানে মেয়েটি বোবা। ওর বাবা মা শখ করে ওর নাম রেখেছিল ইশারা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ সত্যি এই বাপ মা মেরা মেয়েটাকে ইশারায় কথা বলতে হয়। ওর বাবা মা অ্যাক্সিডেন্ট ও নিজের চোখে দেখেছে। শেষ মুহূর্তে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু জন্মগত বোবা নয়, তাই ও কানে শুনতে পায়, কিন্তু কানে শুনতে পেলে ওর কষ্ট হবে, কথা বলতে চাইবে। তাই ডাক্তার বলেছেন ওর কানে তুলো গুঁজে রাখতে। সেটাই করা হয়েছে। কিন্তু খুব জোরে কথা বললে ও শুনতে পায়, কিংবা জোরে গান চালালেও ও শুনতে পায়। ঠিকঠাক শুনতে না পেলেও তোমার মুখের অঙ্গভঙ্গি দেখে সে বুঝতে পেরেছে তুমি ওকে ভালো কথা বলোনি, তাই তো সে কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিক হলো না এটা? এই বলে চায়ের দোকানের কাকা ভেতরে চলে গেলেন আর প্রকাশও ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল। ইশারা বোবা? উম, উম, উম। চুপ, একদম চুপ। একটা শব্দ করবি না আর। যদি করিস না তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। করে আমার মাথাটাই খাট করে দিল। ইশারা চুপ করে গেল প্রকাশের ধমক শুনে। প্রকাশও কিছুটা নিজেকে শান্ত করে ইশারা বেডে যেখানে বসে আছে সেখানে ইশারার কাছে গিয়ে বলল। আই এম সরি ইশারা, আসলে আমি ভাবতে পারিনি এমন কিছু করে বসবো তোমার সাথে। কিন্তু কি করবো বলো, এটা না করলে তো আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম, যেটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। আমি আপনাকে ভালোবাসি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের সম্পর্কে আমাদের ভালোবাসা এনাফ। ইশারা কিছু বুঝতে পারল না এবার, তাই প্রকাশের মুখের দিকে চেয়ে রইল। আর প্রকাশ সেটা দেখে মুচকি হেসে একটা পেপার নিয়ে এলো ইশারার কাছে আর বলল। সই করো এখানে। ইশারা ভালো করে কাগজটা দেখতেই দেখতে পেল রেজিস্ট্রি পেপার। এর মানে প্রকাশ বিয়ে করতে বলছে ওকে।
ও তৎক্ষণাৎ বেড থেকে উঠে দাঁড়ায় আর ইশারায় বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। হাত নাড়িয়ে ইশারায়। বিয়ে তো তোমাকে করতেই হবে ইশারা, তাও সেটা আমাকে। কি কমতি আছে আমার মধ্যে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে এতটাই অপছন্দ তোমার যে তুমি ওই মাঝবয়সী লোকটা বিয়ে করতে যাচ্ছিলে? লিসেন কেয়ারফুলি ইশারা, তুমি যদি আমাকে বাউট না করো তাহলে তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দেব। ইশারা ধপ করে বেডে বসে পড়ল। ইশারা কথা বলতে পারে না, ইশারা করে মানুষকে কথা বোঝায়, কিন্তু অনেকে তো বোঝে না, তাই একটা খাতা পেন রাখে সবসময় নিজের কাছে, যাতে ওটাতে লিখে বোঝাতে পারে। ইশারা জন্মগত বোবা নয়। ইশারার যখন বয়স 14, তখন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে শেষ একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর ডাক্তার বলে শকের কারণে এমনটা হয়েছে, মেনে নিতে পারিনি ব্যাপারটা। ইশারা কথা না বলতে পারলেও কানের সব শুনতে পায়, কিন্তু খুব বেশি জোরে সাউন্ড ওর কানের পক্ষে ক্ষতিকারক, ডাক্তার বলেছে। তাই ইশারা কানে তুলো গুজে রাখে আর সবার কথা মোটামুটি শুনতেও পায়। আজ প্রকাশের সব কথা ইশারা শুনতে পেয়েছে। ইশারা কি করবে বুঝতে পারছে না। এখন যদি ইশারা বিয়ে না করে প্রকাশকে, তাহলে হয়তো প্রকাশ সত্যি ওর পরিবারকে মেরে ফেলবে। পরিবার বলতে শুধু ইশারার মামা মামি আর ওর নিজের ভাই। ইশারার ভাইয়ের বয়স 12 বছর এখন, আর ইশারার বয়স 20। অনার্স শেষ বর্ষে পড়ছে ইশারা। মামি এমনিতেই পড়তে দিতে চায় না, ঘরের সব কাজকর্ম দিয়ে কলেজ যেতে দেয় না, আর সেই কারণে বিয়ে দিয়ে দিচ্ছিল। আসল কারণটা অবশ্য তা নয়, এর অন্য একটা কারণ আছে। সাইন করো ইশারা। ইশারা করুণ চোখে প্রকাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে পেনটা দিয়ে সাইন করে দিল। প্রকাশ জানতো ইশারাকে পরিবারের ভয় দেখালে ইশারা রাজি হবে। ইশারার মামা মামি যতই খারাপ হোক, ইশারা ওদের খুব ভালোবাসে, সেটা প্রকাশ ছাড়া ভালো কেউ জানে না। প্রকাশ কাগজটা নিয়ে নিল আর পাশের টেবিলে রেখে ইশারার দিকে ঝুঁকতে লাগলো। বেডের উপর ভর করে ইশারা নড়াচড়া করছে না, একইভাবে বসে আছে। কী বা করবে? এখন তো প্রকাশের পুরো অধিকার আছে ইশারার উপর। প্রকাশ ইশারার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল আর বলল, ভীষণ ভালোবাসি তোমাকে ইশারা। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমাকে যতটা খারাপ ভাবো না, আমি ততটাও খারাপ নই। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিচ্ছু যায় আসে না। ইশারা তো করতে পারো, ইশারায় ভালোবাসার প্রকাশ হবে আমাদের সম্পর্কে। প্রকাশ কথাগুলো বলেই উঠে চলে গেল পেপারটা নিয়ে, আর দরজাটা লক করে দিতেই ইশারা দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আর প্রকাশ তা পাত্তা না দিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ আগে ইশারা বিয়ের সাজে বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে, যার ফলে কাজলটা লেপটে গেছে। বেশি ভারী মেকআপ করেনি ইশারা, সামান্য কয়েকটা হালকা গহনা পরেছে, তাও সেগুলো সোনা নয়, ইমিটেশনের। ইশারা কোণের বেশে বসে রয়েছে, ঠিক সে সময় ওর মামা আর মামি ওর ঘরে প্রবেশ করলো। কি রে মা, তুই এভাবে চোখে জল ফেলছিস কেন? ইশারা করুণ চোখে মামার দিকে তাকালো আর মামা বলল, কষ্ট পাস না মা, বিয়ে তো সব মেয়েরই একদিন না একদিন হয়। এই বিয়েতে কেন খুশি হবে আমার দিদিয়া? একটা বড় লোকের সাথে কেন বিয়ে দিচ্ছ তোমরা আমার দিদিয়াকে? দরকার নেই অপারেশনের। ভাই, তুই কষ্ট পাস না, আমি ঠিক আছি। কিন্তু ইশারাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসিয়ে দিল ওর মামি। ইশারার পাশে বসে রয়েছে ওর বর, যার বয়স কিনা প্রায় 50। একবার বউ মরে গেছে, এমনকি মেয়েও আছে একটা, আর ইশারার বয়স এখন সবে 20। ইশারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ওদের রেজিস্ট্রি হবে, কোনো আচার আচরণ হবে না। উকিল এসে পড়েছেন অনেক আগে, আর বরের সইও নেওয়া হয়ে গেছে, বাকি এখন ইশারার সাইন। ইশারা যেই না পেন হাতে নিয়ে সই করতে যাবে, তখনই বিকট এক শব্দ হলো, গুলি চলার শব্দ। সবাই তো ভয় পেয়ে গেছে। ইশারা এবং সবাই সামনে তাকাতেই দেখলো প্রকাশ হাতে একটা পিস্তল দিয়ে বাতাসে গুলি করে চোখ লাল আর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইশারার মামা মামি প্রায় ভয় পেয়ে গেছেন প্রকাশের এমন রূপ দেখে। এলাকার সবাই জানে প্রকাশের রাগ কতটা ভয়ঙ্কর, তবু সাহস করে ইশারার মামা বলল,
এসব কি হচ্ছে? এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমি গুন্ডাগিরি কেন করছো? প্রকাশ কোনো কথা না বলে ইশারার কাছে চলে গেল, আর প্রকাশ এগোতেই ইশারার মামা মামি পিছিয়ে গেল, কারণ প্রকাশের হাতে পিস্তল আছে। প্রকাশ গিয়ে ইশারার হাত ধরে ইশারাকে টেনে তুলল, আর লোক তাকে বলল, আর কোনোদিন যদি এই এলাকায় আপনাকে দেখেছি বা আপনার ছায়া আমার চোখে পড়েছে, তাহলে আপনি বেঁচে বাড়ি ফিরবেন না। এই বলেই ইশারাকে সবার সামনে কোলে তুলে নিল প্রকাশ, আর ইশারা তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে প্রকাশের দিকে। এদিকে ইশারার ভাই ঈশান্ত খুব আনন্দ করছে প্রকাশকে দেখে। প্রকাশকে কেউ বাধা দিতে এলেই প্রকাশের সব লোকেরা সামনে চলে এলো, আর কেউ কিছু বলতে পারল না। প্রকাশ ইশারাকে গাড়িতে বসিয়ে সিধে নিজের ফার্ম হাউসে চলে এলো। এখন প্রকাশ সিগারেটে টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে। প্রকাশের চোখের কোণে জল জমেছে। ইশারা, আমি জানি প্রথমে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম আমি যেদিন দেখেছি না, সেদিন একটা ভালো লাগা কাজ করেছে, আর পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইশারা। আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। প্রকাশের চোখ থেকে টপ করে জল পড়ল। প্রকাশ সেটা মুছে সিগারেটটা ফেলে ইশারার ঘরের দিকে ইশারার জন্য খাবার নিয়ে হাঁটা ধরল। প্রকাশ রুমের দরজা খুলতেই দেখল ইশারা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। প্রকাশকে দেখে ইশারা মেঝ থেকে উঠে দাঁড়ালো। প্রকাশ রুমের ভেতর এসে খাবারটা রাখলো সেন্টার টেবিলে, আর ইশারাকে বলল, ইশারা, খাবারটা খেয়ে নাও। ইশারা কোনো কথা না বলে প্রকাশকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রকাশ রুমে ঢুকে দরজাটা লক করতে ভুলে গেছিল, আর সেই ফাঁকেই ইশারা এমনটা করলো। ইশারা, পস্তাতে হবে তোমাকে এর জন্য। তুমি কি ভাবছো এভাবে পালিয়ে বাঁচতে পারবে তুমি আমার থেকে? না, কখনো না। তুমি শুধু আমার, তোমাকে নিজের তো আমি করেই ছাড়বো। বলেই প্রকাশ দ্রুত পায়ে নিচে নেমে গেল, আর ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই। প্রকাশের চোখ গেল সদর দরজার সেদিকে তাকিয়ে। প্রকাশ অবাক হয়ে যায়, কারণ সদর দরজা যেমনভাবে ভেতর দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে ইশারা কোথায় গেল? ইশারা যদি বাইরে না যায় তাহলে কোথায় গেল? ঘরে ঢুকে আছে নাকি? ইস, প্রকাশ যেই ডাকতে যাবে, কোথা থেকে ইশারা এসে ওকে পেছন থেকে ডাকলো। আ আ আ আ প্রকাশের পিঠে হাত দিয়ে ডেকে প্রকাশ পিছে ফিরে ইশারাকে দেখতেই ইশারাকে জড়িয়ে ধরলো, আর বলতে লাগলো, ইশারা, কোথায় গেছিলে তুমি এভাবে? তোমার কিছু দরকার হলে আমাকে বলতে পারো। এভাবে কেন এলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। হুম হুম এটা কি ইশারা? প্রকাশকে নিজের থেকে ছাড়িয়ে ওর হাতে একটা কাগজ দিয়ে পড়তে বলল। প্রকাশ লেখাটা পড়ে ইশারার দিকে তাকাতে দেখলো ইশারা হাত জোর করে ওর দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। সেটা দেখে প্রকাশ জোরে চিৎকার করে একটা গার্ডকে ডাকলো। গার্ড? প্রকাশের চিৎকারে ইশারা কেঁপে উঠল, আর কানে হাত দিয়ে যা দেখে প্রকাশ শান্ত হয়ে ইশারার হাত ধরল, আর গার্ডকে আসতেই তাকে আস্তে করে বলল, এক্ষুনি গাড়ি বের করো, আমি আর তোমার ম্যাডাম বেরোবো। ইশারা প্রকাশের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। সেই দেখে প্রকাশ ইশারার কাছে এসে ইশারার চোখের জল মুছিয়ে ইশারাকে কোলে তুলে নিল, আর বাইরের দিকে হাঁটা ধরল। ইশারাকে গাড়িতে বসে প্রকাশ নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। উদ্দেশ্য হলো নার্সিংহোম। নার্সিংহোমের সামনে প্রকাশ গাড়ি থামাতেই ইশারা বেরিয়ে গেল, আর ছুটে নার্সিংহোমের ভেতরে ঢুকে গেল, আর প্রকাশ গাড়িটা পার্ক করতে গেল। ইশারা ১-১২টির সামনে চলে গেল, গিয়ে দেখলো ওর মামা মামি মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে। এবার ইশারার ভয় লাগছে, কিভাবে যাবে ও ওর মামা মামির সামনে। গতকাল যা হলো, তারপর আমি কি মুখে নিয়ে যাবো মামা মামির কাছে? এখন যদি না যাই তাহলে তো হবে না। কি করব আমি? আচ্ছা, টাকাটা নিশ্চয়ই জোগাড় হয়নি। এবার কি করে আমার ভাইয়ের অপারেশন হবে? না, ভাইকে নিশ্চয়ই ডাক্তারবাবু কেবিনে রেখেছে। অন্তত ভাইয়ের সাথে দেখা করতে আমার যেতেই হবে। ইশারা মামা মামির দিকে আসতেই ওর মামা মামি তেড়ে এলো ওর দিকে। কি রে মুখ পড়ি, কোথা থেকে মুখ কালো করে এলি রে? হ্যাঁ, কই ছিলি সারা রাত? নিজের মুখ কালো তো করলি, তার সাথে আমাদের মুখেও চুনকালি মাখালি।
আমার ভাইয়ের অপারেশন কি হবে না মামি? ইস শখ কত! তুই কি মনে করেছিস তুই আমাদের মুখে চুনকালি দিবি আর আমরা তোর ভাইয়ের চিকিৎসা করাবো? মরুক তোর ভাই। আ আ ওরে বাবা, ভুল কাজ করে আবার চোপা করা হচ্ছে। এই বলেই মামি ইশারাকে চড় মারতে নিল, কিন্তু মারতে পারল না, কারণ ওর মামির হাত প্রকাশ ধরে ফেলেছে। মামি প্রকাশের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখ লাল হয়ে রয়েছে। আর মামি প্রকাশের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখ লাল হয়ে রয়েছে। আর মামির হাতটা প্রকাশ এত শক্ত করে ধরেছে যে ওর মামি হাতটা ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। প্রকাশ চোখ মুখ গরম করে মামির হাতটা ঝাড়া মেরে ছেড়ে দিল আর বলল, ইশারার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে ইশারার ওপর শুধু আমার অধিকার, আমার সম্পত্তি ইশারা। শি ইজ মাই লিগাল ওয়াইফ। তার মানে তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা বিয়ে করেছি। দরকার পড়লে রেজিস্ট্রি পেপার আপনাদের দেখিয়ে দেব। আর এবার থেকে ইশারার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববে না, আপনাদের জন্য সেটা ভালো হবে না। ইশারার মামা মামি এবার একটু ভয় পেয়ে গেল। ওদের ধারণা আছে প্রকাশের ক্ষমতা আর রাগ সম্পর্কে। প্রকাশ কোনো ভুল কাজকে কোনোদিন প্রশ্রয় দেয় না, তাই ইশারার মামা মামি আর কিছু বলল না। এদিকে ইশারা এতক্ষণ অবাক হয়ে প্রকাশের কথাগুলো শুনছিল। এবার বলুন ইশারা কোথায়? ওই তো ওটির পাশে কেবিনে আছে। ইশারা কথাটা শুনেই দৌড়ে ওই কেবিনে চলে গেল, আর পেছন পেছন প্রকাশও গেল। ইশারা কেবিনে ঢুকতেই দেখলো ঈশান শুয়ে রয়েছে আর ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইশারা গিয়ে ঈশানের মাথায় হাত রাখতেই ঈশান চোখ খুলে ইশারার দিকে তাকিয়ে উঠে বসলো মাস্ক খুলে। আরে আরে, কি করছো তুমি? মাস্ক কেন খুলছো? মাস্ক কেন করেছিস ভাই? ওহো, আমি ঠিক আছি, এখন তোমাদের সাথে কথা বলবো। এখন সেই কখন থেকে ওয়েট করছি তোমাদের, আর তোমরা কি না কত দেরি করলে। আরই তোমাদের সাথে। আরই তো আমি করবো তোমার সাথে। কেন কেন? কেন না? তোমার দিদি আর বিয়ের খবরটা জানতে পারলে, আর তোমার অপারেশনের কথা জানতে পারলে না। সরি ভাইয়া। মানে আরে মামা মামি যখন তোর বিয়ে বুড়ো দাদুটার সাথে ঠিক করলো দুপুরবেলায়, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর প্রকাশ ভাইকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তাই বিকেলে আবার বেরিয়েছিলাম, তখন প্রকাশ ভাইকে চায়ের দোকানে পাই আর সব বলি। তখন ভাইয়া আমায় বাড়ি ফিরতে বলে, আর আমি বাড়ি ফিরে আসি আর তোর ঘরে যাই। তারপরে তো প্রকাশ ভাই একটা হিরোর মতো এন্ট্রি হয়। ঈশানের হাসি দেখে প্রকাশও ফিক করে হেসে দিল, আর ইশারাও। কিন্তু তোদেরকে কে খবর দিল যে আমি এখানে? ও, তোমার দিদি আমাকে কাগজে লিখে জানায় যে আগামীকাল তোমার অপারেশন, আর এই অপারেশনের সব টাকা ওই লোকটা দেবে যাকে তোমার দিদি বিয়ে করছিল। বিয়ের সত্যই এমন ছিল যে ইশারা বিয়ে করলে তোমার অপারেশন হবে, কিন্তু বিয়েটা যখন হয়নি তাহলে অপারেশনে কি হবে? তোমার মা মামি তো আর অপারেশন করাবে না। এটা পরেই আমি তোমার দিদিকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাই। সেখানে দারোয়ান জানালো যে তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছো। বাড়িতে লোকজন থাকায় তারা তোমায় এই নার্সিংহোমে ভর্তি করে, আর সেই ঠিকানা নিয়ে আমরাও চলে আসি। দারোয়ান দাদা বলছিল তোমার অপারেশনে নাকি আজকেও হতে পারে। তাই তো ওটির সামনে এসেছিলাম আমরা। ও, কিন্তু আমার তো আর অপারেশন হবে না, দিদিয়া তো বিয়ে করেনি। বিয়ে করেনি তো কি হয়েছে? আমি তো আছি, আমি করাবো তোমার অপারেশন, বুঝলে? তাই জানো ভাইয়া, মামা মামি দিদিয়াকে ভীষণ কষ্ট দেয়। আমার দিদিয়াকে পড়াশোনা করতে দেবে না বলে কলেজের সময় বাড়ির কাজ করায়, আর বিকেলে পড়তে বসলে এটা ওটা কাজ দেয়। রান্না করায় ভুল করলে গরম খুঁটি দিয়ে ছ্যাঁক দিয়ে দেয়। আর এই যে গলা আর এই যে গয়নাগুলো পড়ে আছে, এগুলো সব নকল গয়না। আমার মায়েরে সোনার গয়নাগুলো কেড়ে নিয়েছে দিদিয়ার থেকে। তুমি দিদিয়াকে কোনো কষ্ট দিও না প্লিজ। প্রকাশ ঈশানকে বুকে জড়িয়ে নিল আর ছলছল চোখে ইশারার দিকে তাকালো। দেখলো ইশারা ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। প্রকাশ বাম হাত দিয়ে হ্যাঁচকা টান মেরে ইশারাকেও বুকে টেনে নিল আর জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল,